হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ মৌসম। আজকে টেন্স পার্ট 3 নিয়ে এসেছি। পরপর চলুক এভাবে টেন্সগুলো শেষ করি, তারপরে আমরা টেন্সের যেগুলো শিখলাম সেগুলো নিয়ে কিছু আমরা প্র্যাকটিস সেট করব, তারপরে এভাবে আমরা এগোবো। দেখো, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত করেছিলাম, তো এবারে আমরা নিয়ে এসেছি পাস্ট কন্টিনিউয়াস। অ্যাকচুয়ালি আমরা কন্টিনিউয়াসের জনারের মধ্যে যাচ্ছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, আমরা এভাবে যাচ্ছিলাম এবং আমরা কন্টিনিউয়াসের নেচারগুলোকে বুঝছিলাম যে ঠিক যে কোনো কন্টিনিউয়াস টেন্স কেমনভাবে চলে। দেখো, যখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখেছিলাম তখন বলেছিলাম যে বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, কিন্তু এবার চলে এসেছি পাস্ট কন্টিনিউয়াসে। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি বর্তমানে চলা কোনো কাজের কথা বলে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস কী বলবে? অতীতকালে চলছিল এমন কোনো কাজের কথা। দেখো দেখিনি আমরা বাংলায় তাহলে কীভাবে বলবো সেটা আসছি। তো যেরকম আমি বলেছিলাম স্ট্রাকচারের দিকটা আগে দেখব। যেই টেন্স চেঞ্জ হলো তার বিভার্ব চেঞ্জ হলো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বিভার্ব হয়ে গেল কি? ওয়াজ ওয়ার। আমরা দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিভার্ব কী ছিল? অ্যাম ইজ আর ছিল, কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে কী হলো? ওয়াজ ওয়ার হয়ে গেল। এবং আমরা দেখে নিলাম যে ওয়াজ আর ওয়ার কোথায় বসে। ওয়াজ বসে আই এবং যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের উপর পড়ে, এবং ওয়ার বসে ইউ এবং যে কোনো প্লুরাল সাবজেক্টের পরে ওয়ার বসে। ঠিক আছে, সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট তোমরা বোঝো, সিঙ্গুলার প্লুরাল তোমরা বোঝো, এক বচন বহু বচন। যাই হোক, দেখো যে বাক্যটা আমি লিখছিলাম, যে বাক্যটা নিয়ে আমরা শুরু করেছিলাম আই ইট রাইস, সেই বাক্যটাকে আবার লিখেছি সেই একই রকম স্টাইলে, একই রকম বয়ানে আমরা লিখে চলেছি। কী ছিল নিয়মটা? সাবজেক্ট, বিভার্ব টেন্স অনুযায়ী, মূল ভার্ব টেন্স অনুযায়ী, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট আছে আই, বিভার্ব কি? ওয়াজ ওয়ার। এখানে বিভার্ব হলো মূল ভার্ব টেন্স অনুযায়ী। যেহেতু কন্টিনিউয়াস, আমি কি বলেছিলাম? কন্টিনিউয়াস মানেই আইএনজি মানেই কন্টিনিউয়াস, এবং সব সময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয়। তাহলে এটা যদিও পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তো তার জন্য কিন্তু এখানে কিন্তু এটিং হবে না, হবে ইটিং। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, আর তারপরে কি থাকবে? অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে কি দাঁড়ালো? সাবজেক্ট ওয়াজ ওয়ার MV1 প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এবার নাবাচক চলে আসছে। নাবাচক তো তোমরা জানো, হ্যাঁ বাচকের সঙ্গে নাবাচকের একটাই ডিফারেন্স, হ্যাঁ বাচকে নট থাকে না, নাবাচকে নট থাকে। আর নটটা কোথায় বসে? নটটা বসে হচ্ছে বিভার্ব আর মূল ভার্বের মাঝখানে। দেখো, বিভার্ব মূল ভার্বের মাঝখানে নটটা বসে গেছে। কি দাঁড়ালো? সাবজেক্ট ওয়াজ ওয়ার, নট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। স্ট্রাকচার দুটো একদমই সিম্পল। একই রকমভাবে আমরা প্রশ্নবোধক হ্যাঁ এবং প্রশ্নবোধক নাটাও করে ফেলবো। দেখো, তাহলে প্রশ্নবোধক হ্যাঁ কি হলো? ওয়াজ আই ইটিং রাইস। একই রকমভাবে আমরা জানি যে যখন প্রশ্নবোধক হ্যাঁ হয় তখন বিভার্বটাকে তুলে নিয়ে সাবজেক্টটা আগে বসাতে হয়। তাহলে দেখো, বিভার্ব সাবজেক্ট সব সময় মূল ভাবে প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি, কারণ কন্টিনিউয়াস চলছে, অবজেক্ট কমপ্লিমেন্ট। একই রকমভাবে প্রশ্নবোধক নাও তাই। ওয়াজ আই নট ইটিং রাইস, হ্যাঁ ছিল কি? ওয়াজ আই ইটিং রাইস। এটা কি হলো? ওয়াজ আই নট ইটিং রাইস। তাহলে এখানে একটা নট ছিল না, এখানে একটা নট ঢুকলো। তাহলে বিভি সাবজেক্ট নট, MV1 প্লাস আইএনজি, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আর যদি আমি আগেও বলেছি, যদি সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নটটা চলে আসবে হচ্ছে সাবজেক্টের আগে। তাহলে এখানে বলেছি ওয়াজ আই নট ইটিং রাইস, কিন্তু আয়ের জায়গায় যদি সাবজেক্ট থাকতো, যদি রাম থাকতো, তাহলে কি লিখতাম? ওয়াজ নট রাম ইটিং রাইস। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। একদম সিম্পল জিনিস, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার তোমাদের কথাই নয়। আমরা এইবার চলে যাব হচ্ছে নেক্সট পার্টে, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্পেশাল পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। একটা তো তোমরা সবাই জানো যে হচ্ছে অতীতকালে কোনো কাজ চলছিল সেটা বোঝাতে। আর একটা ব্যবহার আছে, সেইটা আমি বলবো, যে অতীতকালে দুটো ঘটনা ঘটছিল, সেই ক্ষেত্রে আমরা কিভাবে পাস্ট কন্টিনিউয়াসকে ব্যবহার করতে পারি। দেখো, উল্লেখযোগ্য ব্যবহার বলতে এখানে একটাই আছে। নর্মালি তোমরা জানো পাস্ট টেন্সে কোনো কাজ চলছিল সেটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াসের ব্যবহার করি। কীরকম? করছিলাম, খাচ্ছিলাম, যাচ্ছিলাম, মানে পাস্ট টেন্সে চলছিল আর কি। যেমন ধরো এই উদাহরণটা, ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট, এটা খবর দেওয়া হয়েছিল, রিপোর্ট করা হয়েছিল দ্যাট দে আর ওয়্যার স্টিলিং। এটা আর হবে না, এটা ওয়্যার হবে। কেন? এটা খবর দেওয়া হয়েছিল যে তারা চুরি করছে আর কি। দেখো, যদিও করছে বললেও, আমরা বাংলায় করছে বললেও ঠিক আছে, বা তারা চুরি করছিল বললেও ঠিক আছে, কিন্তু দেখো ঘটনাটা ইট ওয়াজ রিপোর্টেড, যেহেতু পাস্ট টেন্সে, দুটো ঘটনাই তোমার কী হচ্ছে? পাস্ট টেন্সে দেখো ঘটেছে। দুটো অতীতকালে যখন দুটো ঘটনা যুগপৎ ঘটে, মানে যুগপৎ মানে কি? পরপর, একদম গায়ে গায়ে দুটো ঘটনা ঘটছে। কীরকম? দেখো, ইট ওয়াজ রিপোর্টেড, খবর দেওয়া অতীতকালে হয়েছে, তারা চুরি করছে এটাও অতীতকালে হয়েছে। বা দেখো এটা যেমন, দেখো হোয়াইল হি ওয়াজ স্লিপিং, যখন সে ঘুমাচ্ছিল, দ্য রবার্স
ব্রেক বা ব্রোক ইনটু দ্য হাউস। কী হবে বলতো? ব্রোক ইনটু দ্য হাউস। যখন সে ঘুমাচ্ছিল তখন ডাকাতেরা বাড়ির মধ্যে ঢুকে এসেছিল। ঠিক এরকম ধরনের ঘটনা অতীতকালে দুটো ঘটনা যুগপৎ ঘটছে, একটা ঘটে গিয়েছে আর একটা তখনও কন্টিনিউ ঘটছে। সেক্ষেত্রে আমরা কি বলতো এই আইএনজি যুক্ত মানে আমরা তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা ব্যবহার করি উইথ আইএনজি আর কি। ঠিক আছে, হোয়াইল হি ওয়াজ স্লিপিং, যখন সে ঘুমাচ্ছিল, রবার্স ব্রোক ইনটু দ্য হাউস, বাড়ির মধ্যে ডাকাতরা ঢুকে এসেছিল। ইট ওয়াজ রিপোর্টেড, এরকম খবর দেওয়া হয়েছিল দ্যাট দে ওয়ার স্টিলিং, যে তারা চুরি করছে। তাহলে যদি দেখো দুটো টেন্স গায়ে গায়ে আছে, দুটো টেন্স দুটোই অতীতকালে ঘটেছে, দুটোই পাস্ট টেন্স হয়েছে, গায়ে গায়ে আছে। একটা সিম্পল পাস্ট মানে ঘটে গেছে পাস্ট টেন্সে, আর একটা পাস্ট টেন্সে ঘটছিল। এরকম ধরনের দুটো জিনিস যখন গায়ে গায়ে থাকে সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এই দুটো এক্সাম্পল খুব ভালো করে দেখো, তোমাদের কাজে লাগবে। আমি আগেই বলি টেন্স করানোর দেখো আমার দুটো উদ্দেশ্য, আমি এই প্রসঙ্গে বলে রাখি। টেন্স তোমাদের সমস্ত কিছুটা বুঝিয়ে শেষ করব। আমি দেখো দ্বিমুখী ওয়েতে টেন্স করাচ্ছি, একটা স্ট্রাকচার দেখাচ্ছি, একটা ব্যবহার দেখাচ্ছি। স্ট্রাকচারগুলো তোমাদের কাজে লাগবে ভয়েস ন্যারেশন করার সময়, আর স্ট্রাকচারগুলো কাজে লাগবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার সময়। আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যখন করবো তখন দেখবে টেন্সটা কেমন তোমাদের কাজে লাগে। ঠিক আছে, এবার আমি যাবো ফিউচার কন্টিনিউয়াস। নেক্সট দেখো ফিউচার কন্টিনিউয়াস। দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা অ্যাজ সাচ আমাদের এর ব্যবহারটা খুব একটা নেই, এমনকি এই টেন্সের উপর বেস করে ভয়েস চেঞ্জ হয় না। তো এরকম ধরনের কথা আমরা বলি না বললেই চলে, মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা খুব কম। বাংলায় যদি উদাহরণ দিই তোমাদের হাসি লাগবে জিনিস শুনে। স্ট্রাকচারটাকে বলে নিই, দেখো স্ট্রাকচারটা সেই একই, বিভার্ব টেন্স চেঞ্জ হলো, বিভার্ব চেঞ্জ হয়ে গেলো, হলো কি শ্যাল বি উইল বি। কার পর শ্যাল বি বসবে, কার পর উইল বি বসবে। ফিউচার ইনডিফিনিট আমি বলেছিলাম যে কার পর শ্যাল বসে, কার পর উইল বসে। এখানেও যার পরে শ্যাল বসবে তারপর শ্যাল বি, যার পর উইল বসবে তারপরে উইল বি। তাহলে শ্যাল বি উইল বি একই স্ট্রাকচার। আই শ্যাল বি ইটিং রাইস, মানে সাবজেক্ট, বিভার্ব, মূল ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আমি বলেছি যেখানেই কন্টিনিউয়াস টেন্স হবে সেখানেই মূল ভার্বের সঙ্গে আইএনজি, মানে MV1 প্লাস আইএনজিটা থাকবেই। আর না বাচকে জাস্ট একটা নট ঢুকেছে আই, কিন্তু লেখার স্টাইলটা একটু বদলে গেছে। দেখো আই শ্যাল নট বি ইটিং রাইস লিখেছি, হওয়া উচিত ছিল কি আই শ্যাল বি নট ইটিং রাইস হওয়া উচিত ছিল, যেহেতু বিভার্বটা শ্যাল বি বা উইল বি। কিন্তু এটা আলংকারিক সৌন্দর্যের জন্য লেখা হয় আই শ্যাল নট বি ইটিং রাইস, সাবজেক্ট শ্যাল উইল, নট বি, MV1 আইএনজি, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। স্ট্রাকচারগুলোকে জাস্ট তোমরা বুঝে নিলেই হবে আর কি। এবার দেখো প্রশ্নবোধক হ্যাঁ, শ্যাল আই বি ইটিং রাইস, তাহলে একই রকম স্টাইল, শ্যাল উইলটা আগে আসলো, সাবজেক্ট বি, MV1 প্লাস আইএনজি, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এখানেও দেখো শ্যাল বি আই ইটিং রাইস আমরা লিখি না, কি লিখি শ্যাল আই বি ইটিং রাইস। আর একটা বাকি থাকলো প্রশ্নবোধক না। এবার আমরা দেখবো হচ্ছে প্রশ্নবোধক না। দেখ কি বলছে, দেখো শ্যাল আই নট বি ইটিং রাইস, শ্যাল আই নট বি ইটিং রাইস, তাহলে কি দাঁড়াচ্ছে শ্যাল সাবজেক্ট নট বি, MV1 প্লাস আইএনজি, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। মানে প্রত্যেকটি ক্ষেত্রে একই হবে, বিভার্ব আসবে, সাবজেক্ট হবে, নট আসবে, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আর মনে রাখার মতো বিষয় হচ্ছে শ্যাল আই নট বি, শ্যাল বি আই নট নয়, এটা মনে রাখো সবসময়। ঠিক আছে, এই হচ্ছে তোমার লেখার স্ট্রাকচার। আর যেটা বলছিলাম যে এই টেন্সটার ব্যবহার নিয়ে আমি বাংলা উদাহরণ দিই। এর মানে কি বলো তো, আই শ্যাল বি ইটিং রাইস মানে কি জানো, আমি ভাত খাইতে থাকিব, মানে ভবিষ্যৎকালে আমি ভাত খাওয়াটা কন্টিনিউ করব। এরকম ধরনের কথা কখনো বলো যে আমি ভাত খেতে থাকবো বা ভাত আমি খাইতে থাকবো। সে ফুটবল খেলতে থাকবে, সে স্কুল মানে হি উইল বি গোয়িং টু স্কুল, সে স্কুল যাইতে থাকিবে। এরকম ধরনের কথাবার্তা আমরা বলি না, সিম্পলি বলি সে স্কুলে যাবে, আমি ভাত খাবো। মানে ফিউচার ইনডিফিনিটটা দিয়েই কিন্তু ফিউচার কন্টিনিউয়াসের ইউজটাকে মোটামুটি কভার করে দেওয়া হয়। এই টেন্সটার পার্থপক্ষে ব্যবহার হয় না বললেই চলে। দ্যাটস ওয়াই এর কিন্তু ভয়েস চেঞ্জও আমরা দেখতে পাই না। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে আমাদের কন্টিনিউয়াসের নেচার, এই হচ্ছে আমাদের কন্টিনিউয়াসের নেচার। আর সেরকম কন্টিনিউয়াসে বলার মতো কিছু নেই। এইবারে আমরা যাবো পারফেক্টের যে সাইডটা, সেদিকটা যাবো, খুব ভাইটাল, খুব ভালো করে দেখবে। এবার শুরু করব প্রেজেন্ট পারফেক্ট। দেখো প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার আমি বিস্তারিতভাবে আসছি, তার আগে খালি স্ট্রাকচার দেখে নাও, তারপর আমরা ব্যবহারটা বলছি বিস্তারিতভাবে। ঠিক আছে, দেখো টেন্স চেঞ্জ হলো, তার বিভাব চেঞ্জ হয়ে গেল, কি চলে আসলো এবার প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ আর হ্যাভ। কোথায় হ্যাজ হবে কোথায় হ্যাভ হবে, দেখো যে কোনো সিঙ্গুলার সাবজেক্টে হ্যাজ বসে, ব্যতিক্রম হচ্ছে আই আর উই। ইউ আর কি, ইউকে যদি সিঙ্গুলারে বোঝায় মানে আমি আর তুমি, আই আর ইউ এর পরে এরা সিঙ্গুলার হওয়া সত্ত্বেও হ্যাজ বসবে না। এছাড়া বাকি সমস্ত সিঙ্গুলার সাবজেক্টের পরে, মানে এক বচন যদি সাবজেক্ট হয় তাহলে তারপরে হ্যাজ বসবে। আর হ্যাভ
আই ইউ এবং যে কোনো প্লুরাল সাবজেক্টের পরে বসবে হচ্ছে হ্যাভ। তো দেখো একই রকমভাবে সেই বোরিং জিনিস চলবে আর কি। সাবজেক্ট বিভার্ব কি হচ্ছে এখানে, সাবজেক্ট এখানে আই, বিভার্ব কি হ্যাভ, মূল ভার্বের থার্ড ফর্ম এখানটায় বলার জায়গা আছে। দেখো যেহেতু পারফেক্ট দেখো জাস্ট চেঞ্জগুলো খেয়াল করো, আমরা একটার পর একটা টেন্স চেঞ্জ করছি। চেঞ্জ কিন্তু হচ্ছে দুটো, একটা হচ্ছে প্রত্যেকটি টেন্সের নিজস্ব বিভার্ব থাকছে, আর প্রত্যেকটি ধারার, আমি প্রত্যেকটি টেন্সের বলবো না, প্রত্যেকটি ধারার নিজস্ব তার কি থাকছে, নিজস্ব মূল ভার্বের একটা রূপ থাকছে। যেমন ধরো ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা গেলাম, ইনডিফিনিটে যখন প্রেজেন্ট ইনডিফিনিট বলেছি তখন সিম্পল প্রেজেন্টের মানে একদম MV1 হচ্ছে প্রেজেন্ট ফর্মটা। যখন আমি পাস্ট ইনডিফিনিট বলেছি সিম্পল পাস্ট ফর্মটা হচ্ছে MV2টা। যখন আমি ফিউচার ইনডিফিনিট বলেছি তখন কি হচ্ছে, প্রেজেন্ট ফর্মটা হচ্ছে MV1টা। একই রকমভাবে যখন কন্টিনিউয়াসে গেলাম, যে কন্টিনিউয়াসই হোক না কেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন কন্টিনিউয়াস মানে সেখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে। একই রকমভাবে সিমিলারলি যখনই আমরা পারফেক্টে যাব, এনি পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অর ফিউচার পারফেক্ট, হোয়াট এভার ইট ইজ, মূল ভার্বের কিন্তু থার্ড ফর্ম বসবে। আমি তোমাদের বলেছিলাম যে মোটামুটিভাবে আমরা বলি যে ভার্বের হচ্ছে তিনটে ফর্ম, এটা বলে কনজুগেশন অফ ভার্ব। ভার্বের তিনটে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মকে বলি MV1, পাস্ট ফর্মকে বলি MV2, আর পাস্ট পার্টিসিপল ফর্মকে বলি হচ্ছে MV3। তাহলে দেখো এখানে পারফেক্ট মানি সবসময় বসবে হচ্ছে MV3। তাহলে ইটের থার্ড ফর্ম কি হবে, ইট, এট, ইটেন। তার জন্য আমরা লিখেছি কি আই হ্যাভ ইটেন রাইস। স্ট্রাকচার কি হয়ে গেল, সাবজেক্ট হ্যাজ হ্যাভ, MV3, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। চলে আসছি না বাচকে। দেখো না বাচকে একই কথা, জাস্ট একটা নট ঢুকবে। নটটা কোথায় ঢোকে, ঠিক বিভার্বের পরে। তাহলে বিভার্ব ঢুকে আছে হ্যাভ not eaten rice, subject has have, not MV3, object বা কমপ্লিমেন্ট। প্রশ্নবোধক হ্যাঁ তো সেই একই গল্প, হ্যাভ আই ইটেন রাইস। প্রশ্নবোধক হ্যাঁতে আমরা কি করি, জাস্ট বিভার্বটা তুলে নিয়ে এসে সাবজেক্টের আগে বসিয়ে দিই, হয়ে গেল কি হ্যাভ আই ইটেন রাইস। তাহলে কি দাঁড়াচ্ছে, স্ট্রাকচার হ্যাজ হ্যাভ, সাবজেক্ট MV3, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ঠিক, এবার আমরা যাব প্রশ্নবোধক না। দেখে নাও প্রশ্নবোধক না বাচক কি হচ্ছে, দেখো কি লিখেছি, কোনো কাজ সদ্য শেষ হয়েছে কিন্তু এখনো তার প্রভাব আছে। একটা কাজ আগে শুরু হয়েছিল, শুরু হয়ে জাস্ট শেষ হলো, এইমাত্র শেষ হলো, ঠিক আছে, কিন্তু এখনো তার প্রভাবটা বর্তমান, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এবং দেখো রিসেন্টলি, অলরেডি, ইয়েট, সো ফার, জাস্ট, এই শব্দগুলো নর্মালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। আমি আগেই বলছি এই শব্দগুলো থাকা মানেই যে একদম চোখ কান বুঝে প্রেজেন্ট পারফেক্ট করবো তা কিন্তু নয়, একদম মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়, কিন্তু সাধারণত বাক্যের সেন্স অনুযায়ী এগুলো মোটামুটিভাবে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, হি হ্যাজ কাম টু দিল্লি রিসেন্টলি, সম্প্রতি সে দিল্লিতে এসেছে, ঠিক আছে। এবং আমরা যদি বাংলায় বলি, যদি বাংলা দিয়ে বুঝি, তাহলে এই যে কথাগুলো বলি না, করেছে, খেয়েছে, মানে ছে থাকবে আর কি, ঠিক আছে। মনে রাখবে করছে আর করেছের মধ্যে কিন্তু পার্থক্য। সে কাজটি করছে মানে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখনো চলছে। সে কাজটি করেছে মানে প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। এবার যাব আমরা পরের পয়েন্টে। প্রথম প্রয়োগ হলো, এবার আসবো আমরা দ্বিতীয় প্রয়োগে। খুব ভালো করে দেখো, দেখো খুব দুর্দান্ত একটা প্রয়োগ আছে প্রেজেন্ট পারফেক্টের। কি লিখেছি, যদি সিন্সের পর ভার্বের সিম্পল পাস্ট ফর্ম থাকে তবে বাক্যের পরবর্তী অংশে প্রেজেন্ট পারফেক্ট বা মোডাল ভার্বের পারফেক্ট ফর্ম হয়। আমি দুটো জিনিসই দেখাচ্ছি, খুব ভালো করে বোঝো। আই হ্যাভেন্ট সিন হিম সিন্স হি লেফট ইন্ডিয়া। দেখো পরীক্ষায় তোমাদের প্রশ্নটা এভাবে দেবে, এই জায়গাটা অমিট করতে পারে বা এই জায়গাটা অমিট করতে পারে, ঠিক আছে। আমি আগেই বলছি এইগুলো কাজে লাগবে কোথায়, তোমাদের হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে। তো
যদি এই জায়গায় অমিট করে মনে করো, নিয়মটা কি আছে যে সিন্সের পরে ভার্বের পাস্ট ফর্ম হলে অন্য পার্টটাই হবে কি বলতো, প্রেজেন্ট পারফেক্ট ফর্ম। তাহলে দেখো সিন্সের পরে এই যে দেখছো সিন্স হি লেফট ইন্ডিয়া, এটা কিসে আছে, সিম্পল পাস্ট ফর্মে আছে না, সিম্পল পাস্টে আছে। তাহলে এখানটায় বাক্যের যে বাকি অংশটা এই জায়গাটা ডেফিনেটলি কি হওয়া উচিত, এই জায়গাটা অবশ্যই হওয়া উচিত প্রেজেন্ট পারফেক্ট। দেখো তাই হয়েছে। নেক্সট উদাহরণ দেখো, সিন্স হি জয়েন্ট আর্মি। দেখো সিন্স হি জয়েন্ট আর্মি, এই পার্টটা দেখো সিন্সের সঙ্গে কি আছে, জয়েন্ট, সিম্পল পাস্ট। তাহলে পরের পার্টটা দেখো, হি হ্যাজ নট টেকেন এনি লিভ, যখন থেকে সে আর্মিতে জয়েন করেছে তখন থেকে সে কোনো লিভ নেয়নি। বা থার্ড এক্সাম্পল দেখো, এটা একটা এই মোডাল ভার্বের পারফেক্ট ফর্মের উদাহরণ দেখো। এই জায়গাটা দেখো, সিন্স শি লাস্ট স মি, সিন্স শি লাস্ট স মি, এখানে দেখো সিন্সের সঙ্গে কি আছে, সটা আছে, সিন্সের সঙ্গে স আছে মানে কি সিম্পল পাস্টে আছে। এই জায়গাটা কি হচ্ছে, হি মে হ্যাভ গ্রোন ওল্ড। এই মে হ্যাভ গ্রোন ওল্ড মানে কি বলতো, মে মানে কি, আমি যখন মোডাল পড়াবো তখন তোমাদের মে মাইটের ইউজগুলো খুব ভালো করে বলবো, কোথায় মে হয় কোথায় মাইট হয়। তো এখানটায় মে হ্যাভ গ্রোন ওল্ড মানে বলতে যাচ্ছে যে সে হয়তো বৃদ্ধ হয়ে গেছে। আই এম নট শিওর, মে মিনস প্রবাবিলিটি, I am not sure যে whether she have grown old or not, but may have grown old। আমি যখন তাকে লাস্ট দেখেছি তখন থেকে সে এখন পর্যন্ত হয়তো সে বৃদ্ধ হয়ে গেছে। He may have grown old since she last saw me। তাহলে এখানটায় কিন্তু দেখো এখানেও পাস্ট ফর্ম হয়েছে কিন্তু মোডাল পাস্ট ফর্ম হয়েছে, মোডাল ভার্বের পারফেক্ট ফর্ম হয়েছে এখানটাও, কিন্তু মোডাল ভার্বের পারফেক্ট ফর্ম হয়েছে। এই জায়গাটা কিসের উদাহরণ, এই যে মোডাল ভার্বের পারফেক্ট ফর্ম, মোডাল পারফেক্ট। খুব দুর্দান্ত উদাহরণ, যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করাবো এইগুলো কিন্তু অত্যন্ত কাজে লাগবে। এবারে যাব আমরা 3 নম্বর প্রয়োগে। দেখো 3 নম্বর পয়েন্টটা খুব ফেভারিট আমার, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো পয়েন্ট। একটু বলে নিই আগে, তারপর তোমাদের আমি দেখার এবং স্ক্রিনশট মারার এবং বোঝানোর সুযোগ করে দেবো। প্রথম কথা খুব ভালো করে বোঝো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার সম্বন্ধে আমি কি বলেছিলাম, যে কোনো কাজ সদ্য শেষ হয়েছে কিন্তু তার প্রভাব বর্তমান। এইভাবে বললে সবসময় সব কিছু বোঝা যায় না। দেখো একটা জিনিস তোমাদের বলি, তাহলে কোনো কাজ সদ্য শেষ হয়েছে, তো মনে করো আমি ভাত খেয়েছি, মানে আমি ভাত খাচ্ছিলাম, ভাত খাওয়া আমি শেষ করেছি, তাহলে আমার ভাত খাওয়ার ব্যাপারটা সেটা তো পাস্ট টেন্সে চলে গেল। তাহলে সেক্ষেত্রে আমি পাস্ট টেন্স না লিখে, সিম্পল পাস্ট না লিখে কেন আমি প্রেজেন্ট পারফেক্ট লিখছি, শুধুমাত্র প্রভাবটা বর্তমান আছে বলে। ফলে একটা কনফিউশন তৈরি হয় যে একটা বাক্য যখন আমি লিখছি এটাকে আমি কি সিম্পল পাস্ট টেন্সে লিখবো নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো। এই জায়গাটা হচ্ছে তোমাদের সবচেয়ে ভালো করে বুঝতে হবে যে কখন প্রেজেন্ট পারফেক্ট হবে আর কখন সিম্পল পাস্ট হবে। আমি এই জায়গাটা তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো বলছে পূর্বে সম্পন্ন হওয়া কোনো কাজে যদি নির্দিষ্টভাবে অতীতের সময়ের উল্লেখ থাকে তবে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট না হয়ে সিম্পল পাস্ট ব্যবহৃত হয়। একদম ডেফিনেটলি কোনো একটা পাস্ট টেন্সের একটা সময়ের কথা বলছে, সেখানটায় ডেফিনেটভাবে বলছি এটা পাস্ট টেন্স, সেক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট লিখবো না, সিম্পল পাস্ট লিখবো। ফর এক্সাম্পল আমি দুটো করে উদাহরণ লিখেছি। সায়েন্স হ্যাজ গিভেন আস মেনি ইনভেনশনস। ওকে, বিজ্ঞান আমাদের অনেক আবিষ্কার দান করেছে, সিম্পল পাস্ট। আবিষ্কার দান করেছে তার রেশও বর্তমান। এই তো আমি এখন পড়াচ্ছি, বোর্ড, মোবাইল, তোমার মোবাইলে রেকর্ড করছি, ইউটিউব, টিউবলাইট, সমস্ত কিছুই হচ্ছে আমাদের কি বিজ্ঞানের দান। উই হ্যাভ রিচ দ্য মুন, ইয়েস উই হ্যাভ রিচ দ্য মুন ইন 2019। 2019 সালে আমাদের চন্দ্রযান পাঠিয়েছিলাম, তোমরা জানো, যদিও শেষ পর্যন্ত পুরোপুরি সফল হয়নি, আমরা চাঁদে পৌঁছেছি। একদম ওকে, দুটো বাক্য নেই, কোনো সমস্যা নেই, বোথ অফ দ্য সেন্টেন্সেস আর রাইট, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা কখন শুরু হলো দেখো, যখন লিখছি সায়েন্স হ্যাজ গিভেন আস মেনি ইনভেনশনস ইন দ্য 19th century। This is an obvious example of past indefinite tense। এটা একটা স্পষ্টভাবে বলে দিচ্ছে ইন দ্য 19th century, মানে নির্দিষ্টভাবে অতীতের সময়ের উল্লেখ আমি এখানে করে দিলাম। তাহলে যেহেতু আমি এখানে ইন দ্য 19th century লিখলাম, আমি কখনোই আর হ্যাজ গিভেন আমি লিখতে পারবো না, বাক্য ভুল হয়ে যাবে। তাহলে কি লেখা উচিত এখানে, সায়েন্স গেভ আস। তাহলে হ্যাজ গিভেনের জায়গায় লিখবো গেভ আস, অর্থাৎ সিম্পল পাস্টে। একই রকম ভাবে উই হ্যাভ রিচ দ্য মুন, ওকে, কিন্তু উই হ্যাভ রিচ দ্য মুন ইন 2019, 2019 সালের কথা যেই বললাম আবার নির্দিষ্টভাবে স্পষ্টভাবে অতীতের সময়ের উল্লেখ করে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু কখনোই প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারবো না, মানে উই হ্যাভ রিচড কখনো না, নইব চ। এখানে কি লিখবো, উই রিচড,
বুঝতে পারলাম? তাহলে মূল কথা কি, প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে পাস্ট তোমার প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে সিম্পল পাস্টের ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে কোনো নির্দিষ্ট ভাবে অতীতকালের কোনো টাইমের উল্লেখ থাকে না, পাস্ট পারফেক্টে থাকে। তাহলে সহজ করে আমরা একটা লাইন লিখতে পারি, দেখো সহজ করে দেখো যা আলোচনা করলাম এক লাইনে শেষ কথাই বুঝিয়ে দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট প্লাস পয়েন্ট অফ টাইম ইজ ইকুয়াল টু পাস্ট পারফেক্ট অর সিম্পল পাস্ট। প্রেজেন্ট পারফেক্টের মানে প্রেজেন্ট পারফেক্টের মতো ঘটনার সাথে যদি তোমরা দেখো কোনো পয়েন্ট অফ টাইম উল্লেখ করা আছে, কোনো একটা মানে তোমার মনে হচ্ছে ব্যাপারটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, তোমার মনে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, কিন্তু যদি দেখো কোনো একটা পয়েন্ট অফ টাইম বলা আছে, অবশ্যই পাস্টের কোনো পয়েন্ট অফ টাইমের কথা বলা আছে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট, অর ইন দ্য 19th century, অর ইন 2009, হোয়াট এভার ইট ইজ, যাই থাকুক না কেন, সেক্ষেত্রে আমরা বুঝে নেবো যে এটা কিন্তু ডেফিনেটলি পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে না। দেখো এবারে নিয়ে এসছে কি পাস্ট পারফেক্ট। আগে স্ট্রাকচার দেখে নিই, তারপরে এর ব্যবহার নিয়ে আলোচনা করব। দেখো পাস্ট পারফেক্টের বিভাগ হচ্ছে হ্যাড। আমি আগেই বলেছি টেন্স চেঞ্জ হলে তার বিভাগ চেঞ্জ হয়ে যায়। যেমন তোমরা এর আগে যখন প্রেজেন্ট পারফেক্ট দেখলাম তখন বিভাগ কি দেখলে? হ্যাজ অথবা হ্যাভ দেখলে। যখন আমরা পাস্ট পারফেক্টে এসেছি তখন বিভাগ কি দেখছি? হ্যাড। তাহলে স্ট্রাকচার দেখো একই রকম হবে, সাবজেক্ট, বিভাগ, মূল ভার্বের যে রূপ হবে যে টেন্স অনুযায়ী সেই রূপ, আর অবজেক্ট। তো সেই অনুযায়ী গেলে কি হচ্ছে? আই হ্যাড ইটেন রাইস। তাহলে কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট, হ্যাড, মূল ভার্বের তৃতীয় ফর্ম। আমি আগেই বলেছি পারফেক্ট দেখলে সেখানে কি হবে? মূল ভার্বের তৃতীয় ফর্ম। আমরা প্রেজেন্ট পারফেক্টও দেখেছি, মূল ভার্বের থার্ড ফর্ম হয়েছিল। এখানেও আর কি থাকলো? অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে ইটেনটা হচ্ছে কি? মূল ভার্বের থার্ড ফর্ম। তার জন্য হলো কি? আই হ্যাড ইটেন রাইস। যখন নাবাচক করছি কিচ্ছু না, জাস্ট একটা নট নিয়ে এসে ঢুকিয়ে দিচ্ছি, আই হ্যাড নট ইটেন রাইস। স্ট্রাকচার কী হয়ে যাচ্ছে? সাবজেক্ট, হ্যাড, নট, মূল ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এবারে চলে আসছি প্রশ্নবোধক হ্যাঁ। কি লেখা আছে? কি হবে প্রশ্নবোধক হ্যাঁতে? হ্যাঁতে যা ছিল সেখান থেকে বিভার্বটাকে তুলে নিয়ে এসে সাবজেক্টের আগে বসাবো। তাহলে আই হ্যাড ইটেন রাইস ছিল, হয়ে গেল কি? হ্যাড আই ইটেন রাইস। তাহলে কী দাঁড়াবে? হ্যাড, সাবজেক্ট, মূল ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, আর তার সঙ্গে জিজ্ঞাসা চিহ্ন। মোটামুটি এই হচ্ছে স্ট্রাকচার, প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে একই রকম হয়। এবারে আমরা দেখব হচ্ছে প্রশ্নবোধক না। দেখো প্রশ্নবোধক না, প্রশ্নবোধক নাতে কী হবে? হ্যাড আই নট ইটেন রাইস। ঠিক আছে, একই রকম জিনিস। নাতে কী ছিল? আই হ্যাড নট ইটেন রাইস। প্রশ্নবোধক নাতে কী হলো? খালি বিভাগটাকে তুলে নিয়ে এসে সাবজেক্টের আগে দিয়ে দাও। আমি পার্ট 1-এ এটা ডিটেলসে তোমাদেরকে বুঝিয়েছি যে আমরা হ্যাঁ থেকে কীভাবে প্রশ্নবোধক হ্যাঁ করবো এবং না থেকে কীভাবে প্রশ্নবোধক না করবো। কিচ্ছু না, হ্যাঁ থেকে প্রশ্নবোধক হ্যাঁ, মানে জাস্ট বিভাগটাকে তুলে নিয়ে এসে সাবজেক্ট আগে বসিয়ে দাও। না থেকে প্রশ্নবোধক না, বিভাগটাকে তুলে নিয়ে এসে সাবজেক্টের আগে বসিয়ে দাও। তোমরা করে দেখতে পারো। তাহলে কি দাঁড়ালো স্ট্রাকচারটা? হ্যাড, সাবজেক্ট, নট, MB3, মূল ভার্বের থার্ড ফর্ম তোমরা জানো, পাস্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্টে, ফিউচার পারফেক্টে সর্বত্রই হবে জিনিসটা, আর অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এটা সবসময় তোমরা খেয়াল রাখো। এই স্ট্রাকচারগুলো মুখস্থ করার কিচ্ছু নেই, খালি বেসিক একটা স্ট্রাকচার মাথায় রাখলে তোমরা নিজেরাই স্ট্রাকচারটা বানাতে পারবে। এই হচ্ছে মোটামুটি পাস্ট পারফেক্ট টেন্স। এবারে আমরা আসবো পাস্ট পারফেক্ট টেন্সের প্রয়োগে। দেখো খুব বিখ্যাত একটা প্রয়োগ আছে, খুব নাম করা প্রয়োগ এই পাস্ট পারফেক্টের, যে অতীতকালে ঘটে যাওয়া দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট, আর যেটি পরে ঘটে সেটি সিম্পল পাস্ট টেন্সে লিখতে হয়। খুব সহজ কথা। দেখো দুটো ঘটনা অতীতকালে ঘটে গেছে, এবার দুটো ঘটনা মনে করো একসঙ্গে ঘটেনি, যুগপৎ ঘটেনি। আমরা যেটা পাস্ট কন্টিনিউয়াসে দেখেছিলাম দুটো ঘটনা যুগপৎ ঘটছে, একসঙ্গে ঘটছে, কিন্তু এটা কিন্তু ঠিক তা নয়। একটা ঘটনা আগে ঘটছে এবং একটা ঘটনা পরে ঘটছে। দুটো ঘটনায় কি অতীতকালে ঘটেছে, যে ঘটনাটা প্রথমে ঘটছে সেটাকে আমরা লিখবো হচ্ছে পাস্ট পারফেক্টে, আর যেটা পরে ঘটছে সেটাকে লিখবো সিম্পল পাস্টে। লুক এট দ্য এক্সাম্পলস। এটা দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, মানে কি ডাক্তার আসবার পূর্বে বা ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে এখানে দুটো ঘটনা ঘটেছে, নাম্বার 1 ডাই, রোগীর মারা যাওয়া, অ্যান্ড নাম্বার 2 কেম, ডাক্তারের আসা। রোগীর মারা যাওয়া এবং ডাক্তারের আসা দুটো ঘটনা ঘটেছে। যদি আমরা এই বাক্যটা দেখি, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন, এখানেও দুটো ঘটনা ঘটেছে। একটা কি দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনের চলে যাওয়া, আর একটা কি উই রিচ দ্য স্টেশন, আমাদের স্টেশনে পৌঁছানো। এখানেও ঠিক তাই, উই রিচ দ্য স্টেশন আর কি ট্রেন লেফট করে যাওয়া। তো প্রত্যেকটি বাক্যে যদি ভার্বগুলোকে আমি খেয়াল করে দেখো, এখানে রুগীর মারা যাওয়া আর ডাক্তারের আসা কোন ঘটনায় আগে ঘটেছে? অবশ্যই রুগীর মারা যাওয়াটা। আগে রুগী মারা গেছে, তারপরে ডাক্তার এসেছে। এখানেও ঠিক তাই, দ্য ট্রেন হ্যাড লেফট
বিফোর উই রিচ দ্য স্টেশন। এটা কি ট্রেনটা আগে চলে গেছে, তারপরে কি আমরা পৌঁছেছি, আমরা আসার আগেই ট্রেনটা চলে গেছে। এখানেও ঠিক তাই, এই বাক্যটাকে আমি ঘুরিয়ে লিখেছি, বিফোরের জায়গায় আফটার লিখেছি। উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছালাম আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা চলে যাওয়ার পর আমরা স্টেশনে পৌঁছালাম। তার মানে কি ট্রেনটা আগে পৌঁছেছে, আমরা পরে স্টেশনে এসেছি। রুগীটি আগে মারা গেছে, ডাক্তার তারপরে এসছে। তাহলে দেখো যে কাজগুলো আগে হচ্ছে, যে ভার্বগুলো আগে ঘটছে, যে ঘটনাগুলো আগে ঘটছে, সেইগুলোকে আমরা লিখছি কি পাস্ট পারফেক্ট। দেখো হ্যাড ডাইড দেখেছো, কেম সিম্পল পাস্ট। হ্যাড লেফট কি আছে, রিচড সিম্পল পাস্ট। আবার দেখো রিস্ট আর হ্যাড লেফট, এই ট্রেনের চলে যাওয়াটা কি হয়েছে, আগে ঘটেছে, আমাদের পৌঁছানোটা হয়েছে কি পরে পেয়েছে। এইরকম ভাবে জিনিসগুলো লিখতে হয়। তোমাকে এই ধরনের বাক্য দিয়ে শূন্যস্থান পূরণ করতে দেবে, তোমাকে বিচার করতে হবে যে মানে এখানে অ্যাকচুয়ালি বিচার্য বিষয় একটাই, যে কোনটা মানে কোন জায়গাটায় আমি সিম্পল পাস্ট লিখবো আর কোন জায়গাটায় পাস্ট পারফেক্ট লিখবো। দেখতে হবে যে দুটো ভার্বের মধ্যে ঘটনাটা আগে কোথায় ঘটছে, যেখানে আগে ঘটবে সেটা কি হবে সিম্পল তোমার পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা হচ্ছে সিম্পল পাস্ট। আমি এরকম ধরনের কিছু কনফিউজিং এক্সাম্পলস এবার তোমাদের দেখাবো। দেখো চারটে বাক্য লিখেছি আমি এখানে, চারটে বাক্য প্রথমে বলে দিই, চারটে বাক্য চারটেই ভুল, ঠিক আছে? আমি ভুলটা করে তোমাদেরকে ঠিক জিনিসটা দেখানোর জন্য চারটে বাক্য এভাবে লিখেছি। খুব ভালো করে দেখো, আমি চারটে বাক্যকে তোমাকে এখানে আমি এক্সপ্লেন করছি, ঠিক আছে? দেখো ফার্স্ট বাক্য, আই স হিম বিফোর হি স্টপড হিজ কার। বুঝতে পারছো দুটো ঘটনা ঘটেছে, স দেখা আর স্টপ গাড়ি থামানো। কিন্তু কথাটা দেখো দুটোর মধ্যে কোন ঘটনাটা আগে ঘটেছে। আই স হিম বিফোর হি স্টপড হিজ কার মানে কি আমি তাকে দেখলাম সে গাড়িটা থামানোর আগে, তাহলে আমার দেখার আগে ঘটেছে, তার গাড়ি থামানো কি হয়েছে পরে ঘটেছে। তাহলে যদি আমি আই স লিখি তাহলে বাক্যটা কি হবে, একদমই না, আই স লিখলে ভুল হয়ে যাবে। তাহলে এখানে কি লেখা উচিত, আমার এখানে লেখা উচিত যে আই হ্যাড সিন হিম বিফোর হি স্টপড হিজ কার। আমি ভুল করে করে প্রত্যেকটা তোমার দেখাবো, তোমার বুঝতে সুবিধা হয়, পরীক্ষা কোন জায়গায় ভুল করে হয়। আবার দেখো, আই মেট হিম আফটার আই ফিনিশড মাই ওয়ার্ক। আমি তার সঙ্গে দেখা করেছিলাম, এই যে মেট আর ফিনিশ দুটো ঘটনা, মেট আর ফিনিশ করা, তার সঙ্গে দেখা করা আর কাজ শেষ করা। কোনটা আগে হচ্ছে, আই মেট হিম, তার সঙ্গে দেখা করেছিলাম আফটার আই ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজটা শেষ করার পরে, অর্থাৎ আমি আগে কাজ শেষ করেছি তারপর তার সঙ্গে দেখা করেছি, অর্থাৎ এই কাজটা আগে ঘটেছে। তাহলে এটাকে আমি সিম্পল পাস্টে লিখতে পারবো না, এটাকে আমাকে লিখতে হবে কি পাস্ট পারফেক্টে, অর্থাৎ আমাকে কি লিখতে হবে, হ্যাড finished. Okay, next চলে আসবে, by the time I reached the theater the show started. ঠিক হলো কি, যে সময় আমি থিয়েটারে পৌঁছালাম শো শুরু হয়ে গেছিল। তাহলে কোনটা আগে ঘটেছে, আমার পৌঁছানো নাকি শো শুরু হওয়াটা? অবশ্যই শোটা আগে শুরু হয়েছে, তারপর আমি পৌঁছেছি না। আমি যখন পৌঁছালাম, পৌঁছে গিয়ে দেখছি যে শো শুরু হয়ে গেছে, তাহলে কি শোটা আগে শুরু হয়েছে? শো যেহেতু আগে শুরু হয়ে গেছে, স্টার্টেডটা আমি কখনোই আমি এখানে সিম্পল পাস্টে লিখতে পারবো না। এখানে আমার কি লিখতে হবে, এখানে লিখতে হচ্ছে হ্যাড স্টার্টেড। এই কাটা যদি লিখলাম তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর 4 নম্বরটা একটা অসাধারণ একটা ইউনিক উদাহরণ দেখো, এটা খুব ভালো। when ram reached the village, যখন রাম গ্রামে পৌঁছালো, he found that, সে দেখলো যে the news about him, তার সম্পর্কে খবরটা preceded him। প্রিসিড করা মানে কি বলতো, আগে যাওয়া, তার সম্বন্ধে খবরটা আগেই সেখানে পৌঁছে গেছে। তাহলে এখানে দেখো, এখানে তিনটে ভাগ দেখতে পাচ্ছি আমরা। নাম্বার 1 প্রিসিড, এই বিষয়টা রিচ, নাম্বার 2 হচ্ছে কি ফাইন্ড, এন্ড নাম্বার 3 হচ্ছে কি প্রিসিড। তিনটে ভাগ দেখতে পাচ্ছি এবং তিনটে ভাগ কি করেছে, অতীতকালে ঘটছে। আমি তোমাদের এখানে লিখে দিয়েছিলাম দুটো ঘটনা, কিন্তু এখানে ঘটছে কি তিনটে ঘটনা, তিনটে ঘটনাই অতীতকালে ঘটছে। তাহলে কোনটাকে আমি সিম্পল পাস্ট লিখবো, কোনটাকে পাস্ট পারফেক্ট লিখবো, আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে কি করবো, দেখো তো তিনটে ঘটনার মধ্যে দেখে নেবো সবচাইতে আগে কোনটা ঘটেছে। এখানে তিনটে ঘটনা, গ্রামে পৌঁছানো, তার দেখা এবং খবরটার আগে পৌঁছানো, কোনটা আগে হয়েছে? অবশ্যই সে তার খবরটা আগে পৌঁছেছে, আগে খবরটা পৌঁছেছে, ঠিক আছে? সে গ্রামে পৌঁছেছে দেখলো কি, মানে বাংলা কি আছে, গ্রামে পৌঁছে রাম দেখলো যে তার সম্বন্ধে খবরটা আগেই পৌঁছেছে। তার মানে কি খবরটা সবার আগে পৌঁছেছে, অর্থাৎ এইটা সবার আগে হয়েছে। তাহলে এই জায়গাটায় আমরা কিন্তু কখনোই সিম্পল পাস্টে লিখতে পারবো না। আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো হচ্ছে হ্যাড প্রিসিডেড, আর বাকি সব ঠিক থাকবে। তাহলে কি দাঁড়াবে, when ram reached the village he found that the news about him had preceded him। তার আগেই, তার পৌঁছানোর আগেই তার খবর, তার সম্পর্কে খবরটা চলে এসেছে। তাহলে কি দেখলাম, দুটো হোক বা তিনটে হোক,
অতীতকালে দেখা গেল তিনটে ঘটনা ঘটলো বা দুটো ঘটনা ঘটলো, যে ঘটনাটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্টে লিখবো, আর বাকি যেটা থাকবে পরে যেগুলো ঘটবে সেগুলোকে লিখবো হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে। মোদ্দা কথা হচ্ছে এগুলোই, এক্সাম্পল গুলো খুব ভালো দেখে নাও, এগুলোতে শূন্যস্থান পরীক্ষা প্রায়ই আসে, ঠিক আছে। মোটামুটি এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। এবার আমরা যাবো হচ্ছে ফিউচার পারফেক্টে। দেখো ফিউচার পারফেক্ট একদম সিম্পল জিনিস, ওই একই রকম স্ট্রাকচারটা একই রকম। বলেছিলাম টেন্স যে চেঞ্জ হবে সঙ্গে সঙ্গে কি হবে, বিভাগ চেঞ্জ হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্টে বিভাগ দেখলাম হ্যাজ হ্যাভ, পাস্ট পারফেক্টে দেখলাম হচ্ছে হ্যাড, এবং ফিউচার পারফেক্টে দেখবো কি শ্যাল হ্যাভ বা উইল। তো স্ট্রাকচার দিকে আগে দেখো একই রকম হবে, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, মূল হবে থার্ড ফর্ম, এটা ফিউচার পারফেক্ট সবসময় হয় আমরা দেখতে পাচ্ছি, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তারপর চলে আসছে দেখো নাবাচক। নাবাচক কি হবে, জাস্ট এটা নট ঢুকবে, কিন্তু নট ঢোকার জায়গাটা একটু ভিন্ন। তো দেখো হিসাব মতো কি হওয়া উচিত, বিভাগের পরে নটটা বসা উচিত, কিন্তু দেখো সেক্ষেত্রে আই শ্যাল হ্যাভ নট হওয়া উচিত ছিল তো, কিন্তু সেক্ষেত্রে হয়েছে কি বলতো, আই শ্যাল নট হ্যাভ ইটেন রাইস। তোমরা মনে করো দেখো যখন আমি ফিউচার কন্টিনিউয়াস করেছিলাম তখনও কিন্তু আই শ্যাল বি নট বলিনি, আই শ্যাল বি নট ইটিং রাইস বলিনি, তখন বলেছিলাম কি আই শ্যাল নট বি ইটিং রাইস। এখানেও তাই শ্যাল নট হ্যাভ ইটেন রাইস। তাহলে একই রকম সাবজেক্ট শ্যাল উইল, নট, হ্যাভ, মূল হবে থার্ড ফর্ম, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তারপর যেটা আসছে প্রশ্নবোধক হ্যাঁ। প্রশ্নবোধক হ্যাঁ কি হবে, জাস্ট বিভাগটাকে তুলে নিয়ে এসে সাবজেক্ট আগে বসাবো। তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে শ্যাল হ্যাভটাকে পুরো তোলা হচ্ছিল, কিন্তু তা হয় না, শুধু শ্যালটাকে তোলা হয়। শ্যাল আই হ্যাভ ইটেন রাইস, স্ট্রাকচার কি শ্যাল, সাবজেক্ট, হ্যাভ, মূল হবে থার্ড ফর্ম, অবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট আর জিজ্ঞাসা। এই হচ্ছে আমার মোটামুটি স্ট্রাকচার। আর কি থাকবে এবার, প্রশ্নবোধক না থাকবে। প্রশ্নবোধক নাটা হয়ে গেলেই আমাদের কিন্তু ফিউচার পারফেক্টটা শেষ। তারপরে ফিউচার পারফেক্টের দুই একটা প্রয়োগ দেখাবো, ফিউচার পারফেক্ট নিয়ে আর কোনো কথা একটা হবে। ওকে, এই হচ্ছে দেখো নাবাচকটাও সে একই রকম, একই জিনিস ক্লিশে হয়ে যাচ্ছে জিনিসগুলো। শ্যাল আই নট হ্যাভ ইটেন রাইস, ঠিক আছে, একই রকম ভাবে সাবজেক্ট শ্যাল, সাবজেক্ট, নট, হ্যাভ, এমবি3, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। অ্যাকচুয়ালি শ্যাল এর সঙ্গে এখানে উইলও লেখা উচিত ছিল, শ্যাল উইল, সাবজেক্ট, নট, হ্যাভ, এমবি3, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। দেখো প্রত্যেকটি ক্ষেত্রে একই জিনিস বারবার ঘটছে। তোমরা এখন পর্যন্ত এসে তোমরা ভাবছো যে আমরা কিভাবে এই নিয়মগুলোকে মনে রাখবো। দেখো আমি কিন্তু একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং সেই সিম্পল প্রেজেন্ট থেকে শুরু করে, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করে একটা বাক্য নিয়ে কিন্তু চলছি। সেই বাক্যটাকে আমি সমস্ত টেন্সে কিন্তু বারবার ঘোরাচ্ছি। তোমাদের সেই ঘোরানোটা প্র্যাকটিস করতে হবে। ওই ঘোরানোটা যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবা যে তোমাদের মোটামুটি ভাবে তৈরি হয়ে গেছে, যে বলে হচ্ছে স্ট্রাকচার তোমাদের তৈরি হয়ে গেছে। এই ফর্মুলা তোমাদের এমনি মাথায় কেটে যাবে, আলাদা করে এর জন্য কিছু করতে হবে না, ঠিক আছে। আমি সেইটা তোমাদের একদম টেন্স যখন শেষ করবো তখন কিভাবে প্র্যাকটিস করবে সেটা আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। এই চিন্তা করার কোনো কারণ নেই। তো নর্মালি তোমার এই হচ্ছে তোমার মোটামুটি স্ট্রাকচার। এবার আমি যাব যে ফিউচার পারফেক্টে আমরা কিভাবে বাক্যে প্রয়োগ করব সেই জায়গাটা আমি দেখব। ফিউচার পারফেক্টের বাক্যে প্রয়োগ, ঠিক আছে। দেখো এই ফিউচার পারফেক্টের প্রয়োগটা পাস্ট পারফেক্টের মতো। দেখো জাস্ট যেটা পাস্টে বলেছিলাম, মানে পার্থক্য হচ্ছে দেখো যেটা পাস্টের ক্ষেত্রে অতীত লিখেছিলাম আর ফিউচারের ক্ষেত্রে খালি লিখছি ভবিষ্যৎ। ভবিষ্যতে ঘটবে এমন দুটি ঘটনার ক্ষেত্রে যেটি আগে ঘটবে সেটা ফিউচার পারফেক্ট, আর যেটা পরে ঘটবে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবে। দেখো দুটো সুন্দর উদাহরণ দিয়েছি। বাই দ্য টাইম আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন উইল হ্যাভ লেফট। মানে এটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে আর কি ঘটনাটা ঘটবে, দুটো ঘটনাই ঘটবে। একটা হচ্ছে কি আমার স্টেশনে পৌঁছানো, আর কি ট্রেনটা চলে যাবে, দুটো ঘটনাই ঘটবে। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে আমি দেখতে পাচ্ছি যে সময়ে আমি স্টেশনে পৌঁছাবো সেই সময়ে ট্রেনটা কিন্তু ছেড়ে চলে যাবে। তাহলে ঘটনাটা কোনটা আগে ঘটবে, ট্রেনটা আগে চলে যাওয়া তারপর আমার স্টেশনে পৌঁছানো। তাহলে যেটা দুটো ঘটনা ভবিষ্যতে ঘটবে, ট্রেনটাও ছেড়ে যাবে আমি স্টেশনেও পৌঁছাবো, কিন্তু ট্রেনটা আগে ছেড়ে যাবে, ট্রেনটা আগে ছেড়ে যাবে, অর্থাৎ ওই ঘটনাটা আগে ঘটছে। তার জন্য কি ট্রেনের চলে যাওয়াটাকে আমরা কি লিখেছি উইল হ্যাভ লেফট, অর্থাৎ ফিউচার পারফেক্ট। আর পরে যেটা ঘটছে সেটা লিখেছি সিম্পল প্রেজেন্ট, আই রিচ দ্য স্টেশন। একই রকম ভাবে দেখো ইউ উইল হ্যাভ ফিনিশড ইওর ব্রেকফাস্ট বিফোর আই অ্যারাইভ। আমি পৌঁছানোর আগেই তুমি তোমার ব্রেকফাস্টটা শেষ করে ফেলবে। তারপর দুটো ঘটনা ঘটছে এখানে, ব্রেকফাস্টটা খেয়ে নেওয়া শেষ করে নেওয়া আর আমার পৌঁছানো। দুটো ঘটনার মধ্যে ঘটছে কোনটা আগে, উইল হ্যাভ ফিনিশড এটা আগে ঘটছে, তার জন্য কি হচ্ছে এটাকে আমরা লিখেছি সিম্পল, আমরা সরি ফিউচার পারফেক্ট লিখেছি। আর যেটা পরে ঘটছে সেটাকে লিখেছি কি লিখেছি আমরা সিম্পল প্রেজেন্ট। তাহলে যদি আমরা ফিউচার পারফেক্টকে পাস্ট পারফেক্টের সঙ্গে প্রয়োগগত দিক দিয়ে তুলনা করি তাহলে কি দেখবো, যেখানে তোমার পাস্ট পারফেক্টে মানে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যেখানে পাস্ট পারফেক্ট বসে সেটা কি বসছে
ফিউচার পারফেক্ট। আর যেখানটা সিম্পল পাস্ট বসে সেখানে বসছে কি সিম্পল প্রেজেন্ট। এইটুকুই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? তাহলে মোটামুটি এই গেল হচ্ছে আমার পারফেক্ট পর্যন্ত পৌঁছলাম। তাহলে আমরা কি কি শেষ করলাম? নাম্বার 1 শেষ করেছি আমরা ইনডিফিনিট সাইড শেষ করেছি, প্রেজেন্ট ইনডিফিনিট দেখেছি, পাস্ট ইনডিফিনিট দেখেছি, ফিউচার ইনডিফিনিট দেখেছি, তারপর কন্টিনিউয়াস দেখেছি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এবার আমরা দেখে ফেললাম কি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। এবং প্রত্যেকটি ক্ষেত্রে তোমাদের আমি গঠন দেখিয়েছি, বাক্য কিভাবে গঠন করতে হয় টেন্স দিয়ে, এবং সেগুলো বাক্যের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেই বিষয়গুলো তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আমি আবারও বলছি, ওই গঠনগত দিকটা কাজে লাগবে তোমাদের ন্যারেশন ভয়েসের সময়, আর এই স্ট্রাকচার গুলো যেভাবে কোথায় কি বসে এইটা কাজে লাগবে তোমাদের হচ্ছে টেন্স দিয়ে যখন আমি শূন্যস্থান পূরণ প্র্যাকটিস সেট করাবো তখন তোমাদের এগুলো কাজে লাগবে। যাই হোক, আমি এগিয়ে যাচ্ছি আমাদের শেষ পার্টটাই, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস এই পার্টে যাব, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা শুরু করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই ব্যাপার, বিভাগ হচ্ছে কি হ্যাজ বিন আর হ্যাভ বিন, ঠিক আছে? তাহলে এক এক ভাবে লিখবো আই হ্যাভ বিন ইটিং রাইস। তাতে কি হচ্ছে সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ বিন, মূলভাব তার সঙ্গে আইএনজি অবজেক্ট বা কন্টিনিউয়াস। এখানে বলে রাখার মতো কথা, দেখি কন্টিনিউয়াস আছে, যেখানে কন্টিনিউয়াস সেখানেই মূল ভার্বের সঙ্গে আইএনজি, মূল ভার্বের প্রেজেন্ট ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ভার্ব কি আছে? ইট তার সঙ্গে আইএনজি ইটিং, সাবজেক্ট হ্যাজ হ্যাভ বিন, মূল ভার্বের প্রেজেন্ট ভার্ব প্লাস অবজেক্ট বা কন্টিনিউয়াস। একই রকম ভাবে এখানে খালি নটটা ঢুকবে, আই হ্যাভ নট বিন ইটিং রাইস, সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, নট বিন, মূল ভার্বের প্রেজেন্ট ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট বা কন্টিনিউয়াস। প্রশ্নবোধক খাতে কি হবে? জাস্ট হ্যাভটাকে তুলে নিয়েছে আগে বসিয়ে দাও, মানে বিভাগকে তুলে নিয়েছে আগে বসিয়ে দাও, হ্যাজ হ্যাভ, সাবজেক্ট বিন, মূল ভার্ব প্রেজেন্ট ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট বা কমপ্লিমেন্ট, হ্যাভ আই বিন ইটিং রাইস। জাস্ট এই স্ট্রাকচারটাই বারবার ক্যারি করবার হবে, ঠিক আছে? এবার চলে আসছে আমরা একটা থাকছে আর প্রশ্নবোধক না, ঠিক আছে? দেখো তাহলে প্রশ্নবোধক না কি আছে? have I not been eating rice, একই রকম হবে has have, subject not been, মূল ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এই যে স্ট্রাকচার বুঝে যাওয়া ছাড়া আর কিছু এখানে করার নেই। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের প্রয়োগটা, এইটা নিয়ে কিন্তু অনেকটা আলোচনা আছে, একটু ভালো করে দেখো। দেখো প্রয়োগ, দেখো কি লিখেছি? অতীতে শুরু হওয়া, অতীত লিখেছি, মানে অতীতে শুরু হওয়া কোনো কাজ বর্তমানে একটা নির্দিষ্ট সময় ধরে চলছে বলতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এরকম he has been playing football for 2 hours আর I have been reading storybook since morning। তোমরা বাংলা যদি বলি তোমরা বুঝতে পারবে, সে ফুটবল খেলছে, যদি বলি সে ফুটবল খেলছে তুমি কি বলবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, সে ফুটবল খেলছে। যদি বলি সে ফুটবল খেলছে 2 ঘন্টা ধরে, নির্দিষ্ট সময় বলে দিলাম, সে ফুটবল খেলছে 2 ঘন্টা ধরে, হয়ে গেল কি সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন রিডিং স্টোরি বুক সিন্স মর্নিং, আমি সকাল থেকে গল্পের বই পড়ছি। যদি বলি আমি গল্পের বই পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি বলি সকাল থেকে গল্পের বই পড়ছি, তাহলে কি হয়ে যাবে? প্রেজেন্ট, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মধ্যে পার্থক্য কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে সময় উল্লেখ করা থাকে, কতক্ষণ কাজ চলছে। সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে সময় উল্লেখ করা থাকে না, কাজটা কতক্ষণ ধরে চলছে। he has been playing football, যদি বলি he is playing football, সে ফুটবল খেলছে, সে কতক্ষণ ধরে ফুটবল খেলছে আমি জানি না, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি বলে he has been playing football for 2 hours, সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে, তখন বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই রকম ভাবে I am reading story book, আমি গল্প বই পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি বলি I have been reading story book since morning, তখন হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন আমি সময় ঢুকিয়ে দেবো সেটা কিন্তু আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে না, হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সহজ করে বলতে পারি আমরা, এইভাবে আমরা সূত্রের আকারে লিখতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস পয়েন্ট অবলিক পিরিয়ড অফ টাইম, তার সঙ্গে যদি তোমরা সময়, নির্দিষ্ট সময় যদি যোগ করে দাও তাহলে সেটা হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই ঘটনা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও কিন্তু ঘটবে, ঠিক আছে? তবে একটা জিনিস তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন রয়ে গেছে যে এখানে ফর লিখলাম, এখানে সিন্স লিখলাম, কেন? দুটোর মানে তো একই বোঝাচ্ছে।
সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে, সে সকাল থেকে বই পড়ছে, ব্যাপারটা একই দাঁড়াচ্ছে প্রায়। তাহলে আমরা কেন ফর লিখলাম, কেন সিন্স লিখলাম? দেখো এখান থেকে যে কোশ্চেন গুলো হয় না, দ্বিমুখী কোশ্চেন গুলো। এক নম্বর হচ্ছে তোমাকে হয় এই হ্যাজ বিন বা হ্যাভ বিন দেখছো তো, এই জায়গায় টেন্স গুলিয়ে দেবে, এই জায়গায় টেন্স গুলিয়ে দেবে, আর না হয় এই ফর আর সিন্স এই দুটোর মধ্যে শূন্যস্থান দেবে। আমাকে জানতে হবে যে কোথায় ফর বসে আর কোথায় সিন্স বসে। এইবার সেটাকে নিয়ে আমরা আলোচনা করব, ফর আর সিন্স এর পার্থক্যটা নিয়ে। দেখো ফর আর সিন্স এর ডিফারেন্সটা বলবো। ফর ডিনোট করে হচ্ছে পিরিয়ড অফ টাইম, সিন্স ডিনোট করে পয়েন্ট অফ টাইম। দেখো পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম এগুলো থিওরিটিক্যাল ব্যাপার, তোমাকে তুমি বাংলায় বলো জিনিস। যদি বলে 2 আওয়ার্স, for 2 hours, for 2 months, for 2 days, for 2 weeks, etc. সবগুলো ক্ষেত্রে for হবে। তুমি যদি বলি for 2 hours, তোমাকে যদি বলি for 2 hours, সাপোজ বলছি for 2 hours বা 2 months বা days etc. তুমি কি স্পেসিফিক্যালি বুঝতে পারছো যে কোন 2 ঘন্টা, কোন 2 মাস বা কোন 2 দিনের কথা বলছি না? এই সমস্ত ক্ষেত্রে যে পিরিয়ড অফ টাইম জাস্ট বলে দিল 2 ঘন্টা, 2 মাস, 2 দিন, 2 সপ্তাহ, ঠিক আছে? এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা আরামসে কি ব্যবহার করি, ফর ব্যবহার করি, ঠিক আছে? কিন্তু যদি পার্টিকুলারলি জিনিসটা আরো স্পেসিফিক্যালি ভালো করে বলে দেয়, যেমন ধরো বলে দিলাম ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স মানে কোন 2 ঘন্টা বুঝতে পারছি না আমি। কিন্তু যদি বলি সিন্স 2 ঘন্টা ধরে, এখন ধরে বেলা 12টা বাজে, সাপোজ মনে করো এখন বেলা 12টা বাজে, আমি বলছি ফর মানে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স, আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। তুমি কিন্তু জানো না কোন 2 ঘন্টা কথা বলছি। কিন্তু যদি আমি বলি আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 10 am, তোমার জন্য 10টা থেকে অপেক্ষা করছি, তুমি বুঝতে পারবা কিন্তু কোন 2 ঘন্টা কথা বলছি, সকাল 10টা থেকে দুপুর 12টা। বোঝা গেল তোমাদের ব্যাপারটা কি বললাম? যদি বলে for 2 hours কেন 6 am কে হয়ে গেল। যদি বলে for 2 months, 2 মাস, I have been waiting for you for 2 months। আমি আরেকটা एग्जांपल এখানে লিখে দেখো, ভালো হবে এটা। I have been waiting for you for 2 months। আমি তোমার জন্য 2 মাস ধরে অপেক্ষা করছি। ডু ইউ নো আমি কোন 2 মাসের কথা বলছি? ক্লিয়ার না আমার কাছে? কোন 2 মাসের কথা বলছি আমার কাছে একদমই ক্লিয়ার না। কিন্তু যদি আমি বলি for 2 months না লিখে যদি আমি বলি since March, তুমি বলে যাবে যে কোন 2 মাসের কথা বলা হচ্ছে। এখন মে মাস, তাহলে মার্চ এপ্রিল, আমি তোমার জন্য 2 মাস ধরে ওয়েট করছি। তাহলে 2 মাস বললে কোন সালের 2 মাস, কোন 2 মাস আমাদের কাছে ক্লিয়ার না। কিন্তু যেই বললাম মার্চ, পার্টিকুলার বুঝে গেলাম যে এই 2 মাসের কথা বলা হচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট পিরিয়ড বললে ফর, কিন্তু পয়েন্ট অফ টাইম একদম পার্টিকুলার ভালো করে ঠিকঠাক করে বলতে সেখানে হবে কি সিন্স। এটা হচ্ছে বোঝার বিষয়, ঠিক আছে? এগুলোকে আমার মতে ঠিক থিওরির মধ্যে না আমাদের ভালো, এগুলো পুরোপুরি ফিলিংস। যে 2 ঘন্টা বললে পরে ফর, আর যদি পার্টিকুলার বলে দেয় 10টা থেকে 8টা থেকে 6টা থেকে, তাহলে সেক্ষেত্রে কি হবে সিন্স। এছাড়াও কোথায় সিন্স বলে তার একটা চার্ট আছে, আমি একটু চার্টের মতো করে তোমাদের বোর্ডে এরপর লিখে দিয়ে দিচ্ছি, তোমরা ওটাকে খাতায় লিখে নেবে, তাহলে তোমরা বুঝে যাবে তোমরা সিন্স কোথায় বসে। তাহলে এইগুলো যদি সিন্স বসে তাহলে বাকিগুলো কি বসবে, ফর বসবে। এই হচ্ছে গল্প। দেখো কোথায় সিন্স বসে তার একটা ছকের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। প্রথম কথা, সিন্স হচ্ছে ক্যালেন্ডারে বসে। ক্যালেন্ডারে আমরা কি দেখতে পাই? দিন দেখতে পাই, সানডে মন্ডে বার দেখতে পাই, ডেট তারিখ দেখতে পাই, 7ই মে, 8ই মে, 9ই মে, যা ইয়ার বছর 2001, 2, 3, 4, 5, 10, 20 ইত্যাদি। আর দেখতে পাই মাস দেখতে পাই, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এখানে মে আর জুন লিখেছি। আর কি অকেশন, ছুটির দিনগুলো, হোলি, ঈদ, দিওয়ালি, দুর্গাপূজা, ঠিক আছে? তাহলে এই সমস্ত কেসে কি বলবো, সব সিন্স সানডে, সিন্স 7th মে, সিন্স 2005, সিন্স মে, সিন্স হোলি। এছাড়া তোমরা সিন্স ক্লক, ঘড়ির মধ্যে কি দেখতে পাই, কটা বাজে, 7 am, 8 am, 7 o'clock, 8 o'clock, সব ক্ষেত্রে কি হবে সিন্স। স্টেজ অফ লাইফ, জীবনের বিভিন্ন পর্যায়, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, পার্ট অফ ইজ ডে, দিনের প্রত্যেকটা দিনের যে অংশগুলো আছে, মর্নিং, নুন, ইভিনিং ইত্যাদি। তো সিন্স দিয়ে বলে কি বলবো, সিন্স 7 am, সিন্স 8 am, সিন্স চাইল্ডহুড, সিন্স অ্যাডোলেসেন্স, সিন্স মর্নিং, সিন্স নুন, সিন্স ইভিনিং। তাহলে এই সমস্ত কেসে কি হয় সিন্স হয়।
তোমরা খাতায় ভালো করে লিখে নিও জিনিসগুলোকে এবং এভাবে মনে রাখবে। ক্যালেন্ডারে যা থাকে সব সিনস, ব্লকে যা থাকে সিনস, জীবনের পর্যায়ে স্টেজে সব সিনস, পার্ট অফ ইজ ডে, দিনের যে বিভিন্ন অংশ সেগুলোর ক্ষেত্রে সব সিনস, আর বাকি সবার ক্ষেত্রে মোটামুটি ফর ইউজ। তবে এটা একটা সহজ করে চার্ট করে দেওয়া, তবে আসল জিনিসটা যেটা বুঝি হিসেবে সেটা যে ফর 2 আওয়ার্স কোন তো ঘন্টা জানি না ফর, কিন্তু ফর সিন্স 10 AM সকাল 10টা থেকে নির্দিষ্ট করে যদি বলে দেয় তাহলে হচ্ছে সিন্স, আর মোটামুটি যদি বলে তাহলে সেক্ষেত্রে বলবো আমরা ফর। এইভাবে বুঝে নাও, কখনো ভুল হবে না। ঠিক আছে, এবার আমরা যাবো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস খুব সিম্পল জিনিস, কিচ্ছু না। কি দেখলে আপনারাই হ্যাজ বিন হ্যাভ বিন দেখলে বিভাগ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে, হ্যাড বিন হবে। অর্থাৎ একই ভাবে আই হ্যাড বিন ইটিং রাইস, যেহেতু কন্টিনিউয়াস আই তো আসবে, আই হ্যাড বিন ইটিং রাইস তাহলে কি হলো সাবজেক্ট হ্যাড বিন, mv1 প্লাস ing অবজেক্ট বা কমপ্লিট। তাহলে কি আছে নাম হচ্ছে আই হ্যাড নট বিন ইটিং রাইস, একদম ভাবে আগে চলে এসেছে সাবজেক্ট হ্যাড নট বিন, mv1 প্লাস ing অবজেক্ট বা কমপ্লিট। বলার কথা বলতে বিভাগ কি ছিল, হ্যাড বিন, তাহলে এখানে কি হওয়া হচ্ছিল, আই হ্যাড বিন নট হওয়া হচ্ছিল, তা কিন্তু হয় না। কি হলো, আই হ্যাড নট বিন ইটিং রাইস। প্রশ্ন বলতে এখানে তাই হ্যাড আই বিন ইটিং রাইস, হ্যাড সাবজেক্ট বিন মূলভাবে প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি অবজেক্ট বা কমপ্লিট। এই হচ্ছে মূলত স্ট্রাকচার। স্ট্রাকচারগুলো বারবার দেখো, কোনো সমস্যা এখানে আশা করছি হবে না। আর একটা থাকলে হচ্ছে প্রশ্নমূলক না, তার প্রশ্নমূলক না দেখিয়ে দিচ্ছি। দেখেন দেখো বিভাগ হচ্ছে কি হ্যাড বিন, আমরা আগেই বলেছি প্রশ্নবোধক না, কি হবে হ্যাড আই নট বিন ইটিং রাইস, তাহলে কি দাঁড়াচ্ছে সাবজেক্ট হ্যাড সাবজেক্ট নট বিন মূলভাবে প্রেজেন্ট ফর্ম অবজেক্ট বা কমপ্লিট, তাহলে কি দাঁড়ালো হ্যাড আই নট বিন ইটিং রাইস। এছাড়া কিন্তু এর মধ্যে আর কিছু নেই। এবার দেখো প্রয়োগ করে দেখি, প্রয়োগের মধ্যে আমার বলার কিছু নেই, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তোমরা যেটা বুঝলে ঠিক তার ব্যাপারটা যদি পাস্টে নিয়ে গিয়ে ভাবো তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দাঁড়াবে। কি হবে দেখো দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে কি প্রয়োগ আছে, অতীতকালে একটা নির্দিষ্ট সময় ধরে চলছিল এমন ধরনের কাজ বোঝাতে। তাহলে কি বললাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি ছিল, যে আগে একটা কাজ শুরু হয়েছিল, অতীতকালে শুরু হয়েছিল, বর্তমানে এখনো চলছে নির্দিষ্ট সময় ধরে যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট কি, অতীতকালে একটা নির্দিষ্ট টাইম ধরে একটা কাজ চলছিল বোঝাতে, সেখানে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হচ্ছে I had been watching TV for 2 hours, আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছিলাম। He has been playing cricket since morning, সে ক্রিকেট খেলছে সকাল থেকে। তাহলে এই ঘটনাগুলো অতীতকালে ঘটেছিল এবং একটা নির্দিষ্ট সময় ধরে ঘটেছিল, তার জন্য এগুলো করলাম কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে স্বভাবতই যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করছিলাম তখন কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস সঙ্গে তুলনা চলে এসেছিল। এই যখন আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস সঙ্গে একটা তুলনা আসবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস সঙ্গে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পার্থক্যটা কি, একটাই পার্থক্য, অতীতকালে কোনো কাজ চলছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু অতীতকালে একটি নির্দিষ্ট সময় ধরে চলছে বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মানে এই যে টিভি দেখার ব্যাপারটা যদি বলি আই ওয়াজ ওয়াচিং, আমি টিভি দেখছিলাম, কিন্তু যখনই বলবো 2 ঘন্টা ধরে টিভি দেখছিলাম তখন কিন্তু আই ওয়াজ ওয়াচিং বলতে পারবো না, তখন আমরা বলতে হবে কি আই হ্যাড বিন ওয়াচিং টিভি। তাহলে যদি কেউ লেখে যে আই ওয়াজ ওয়াচিং টিভি, পারফেক্ট একদম বাক্য ঠিক, আই ওয়াজ ওয়াচিং টিভি, কিন্তু আই ওয়াজ ওয়াচিং টিভির সঙ্গে যদি একটা ফর 2 আওয়ার্স লাগিয়ে দেয় তাহলে কিন্তু এখানে কিন্তু আর আমি ওয়াজ দেখতে পারবো না, তখন আমাকে লিখতে হবে had been, এখানে আমাকে একই রকম ভাবে আগেরটা যদি তুলনা করো দেখো আই অ্যাম ওয়াচিং টিভি একদম পারফেক্ট কিন্তু আই অ্যাম ওয়াচিং টিভিটাকে জায়গায় যদি তুমি এখানে লিখে দাও ফর 2 আওয়ার্স তাহলে আর অ্যাম এখানে চলবে না, তখন এটা কি হবে আই হ্যাভ বিন। জাস্ট এই ডিফারেন্সটুকুই এদের মধ্যে আছে। তাহলে এই গেল হচ্ছে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমি আলাদা করে পড়াবো না, কারণ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা অ্যাজ সাচ কোনো ইউজ নেই, না ওর ভয়েস চেঞ্জে কোনো ইউজ হবে না আমরা বাক্যের কোন ধরনের কথা বলবো। ফিউচার পারফেক্ট টেন্সটা ইউজটা কি হবে বলতো, আমি
2 ঘন্টা ধরে টিভি দেখতে থাকিব, এরকম ধরনের কথাবার্তা আমি বলি না। তবে তোমাদের জন্য একটা ছোট্ট টাস্ক দিচ্ছি, এই টাস্কটা তোমরা ফিল করবে। আমি তো এতগুলো টেন্স সম্বন্ধে বললাম, আমি যেটা বলছিলাম যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমাদের আমি হোম টাস্ক দেব। কিরকম? দেখো বিভাগই বলে দিয়েছি, শ্যাল হ্যাভ বিন আর উইল হ্যাভ বিন। তোমরা নিজেরা লিখবে, হ্যাঁতে কি হয়, নাতে কি হয়, প্রশ্নবোধক হ্যাঁতে কি হয় আর প্রশ্নবোধক নাতে ওই একটাই বাক্য। আমি একটা বাক্য লিখে দিচ্ছি, I shall have been eating rice. I shall have been eating rice. তোমরা এটাকে না করবে, প্রশ্নবোধক হ্যাঁ করবে, প্রশ্নবোধক না করবে। এটা তোমাদের হোম টাস্ক থাকছে। এছাড়াও আরো একটা কথা বলার আছে, দেখো তোমরা হয়তো ভাবতে পারো যে এতগুলো টেন্স করে ফেললাম, এই স্ট্রাকচার গুলো আমরা কিভাবে মনে রাখবো। এটা মনে রাখার জন্য বলছিলাম না তোমাদেরকে আমি একটা স্পেশাল একটা পদ্ধতি বলবো, একটা প্র্যাকটিস করার একটা নিয়ম বলবো, তাহলে তোমরা সব পারবে। দেখো সেই প্র্যাকটিস করার নিয়ম, আমি একটা সিঙ্গেল বাক্য দিচ্ছি, সেই বাক্যটাকে তোমরা সমস্ত জায়গায় নিয়ে যেতে হবে। দেখো কি হবে, একটা বাক্য দিচ্ছি, দেখো প্রেজেন্ট, তোমার হচ্ছে সিম্পল প্রেজেন্টে হি প্লেস ফুটবল। খুব সহজ একটা বাক্য দিলাম, হি প্লেস ফুটবল। তোমরা এই বাক্যটাই করবে কি, এটা কিসে আছে, সিম্পল প্রেজেন্টে আছে। সিম্পল প্রেজেন্টকে তুমি বিভিন্ন জায়গায় মানে এর না করবে, প্রশ্নবোধক হ্যাঁ করবে, প্রশ্নবোধক না করবে। কি দাঁড়াবে, হি ডাজ নট প্লে ফুটবল। বলো প্রশ্নবোধক হ্যাঁ, ডাজ হি প্লে ফুটবল। আবার ডাজ হি নট প্লে ফুটবল। তাহলে কি হলো, এটা সিম্পল প্রেজেন্ট হয়ে গেল। এটা হলো কি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট। এবার সিম্পল প্রেজেন্ট এর আমরা কোথায় যাই, সিম্পল পাস্টে যাই। তাহলে কি লিখবো, হি প্লেড ফুটবল। কি হবে, নাবাচকে হি ডিড নট প্লে ফুটবল। Did he play football? আবার did he not play football? এটা হয়ে গেল কি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট। একই রকম ভাবে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, ফিউচার ইনডিফিনিট, তারপর আবার কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এরকম করে এই বাক্যটাকে তোমরা সব জায়গায় করাবে। আমি একটু বলে দিলাম, বাকি তোমরা প্র্যাকটিস করবে, দেখবে স্ট্রাকচার নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এরপরে তোমাদের যে ক্লাসটা আমি করাবো সেটা হচ্ছে কি টেন্সের আমরা ব্যবহার শিখলাম, টেন্সের আমরা গঠন শিখলাম। এবার টেন্সের ব্যবহারের উপর দাঁড়িয়ে আমি তোমাদের বেশ অনেকগুলো প্রায় 40-50-60টা কোশ্চেনের একটা প্র্যাকটিস সেট করব। সেই প্র্যাকটিস সেটটা করার পরে টেন্স কোথায় কোথায় কোন টেন্স হয়, কিভাবে হয়, তার সম্বন্ধে তোমাদের একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে। ওই প্র্যাকটিস সেটটা করানোর পরে আমি চলে যাব হচ্ছে ভয়েস সেট। ঠিক আছে, এইভাবে আমাদের পরপর ক্লাস করে এগোতে থাকবে। যাই হোক, প্রত্যেকের পাশে থেকো, সঙ্গে থেকো, আর থেকে বেশি বেরিয়েও না, পড়াশোনা করো। আর আমার এই ভিডিওটাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো। তোমরা অবশ্যই কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারো। আর প্রত্যেকে ভালো থাকো, পাশে থাকো। হ্যাপি লার্নিং।